রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তান আর্মির। ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার বিধ্বস্ত ইউক্রেনের তৃতীয় F-16 ফাইটার জেট। 3 দিনের চীন সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে দুর্ঘটনার কবলে মেক্সিকোর রণতরী, নিহত 2 নৌসেনা। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, মোদি নিয়ন্ত্রিত গণমাধ্যম এখন ভারতের জন্য বোঝা। রোববার গাজায় ইসরায়েলের হামলায় নিহত কমপক্ষে 151 ফিলিস্তিনি। পাকিস্তান আর্মির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার বলেছেন, যারা সিন্ধু নদীর পানি বন্ধ করার কথা বলে তারা পাগল ছাড়া আর কিছুই নয়। সিন্ধু নদীর পানি বন্ধ করার সাহস কারণেই, যদি কেউ এমন সাহস দেখায় তবে আমরা তার এমন জবাব দেব যে গোটা বিশ্ব তা দেখতে পাবে। জেনারেল শরীফ বলেন, 6 মে মধ্যরাতে পাকিস্তানে ভারতের আগ্রাসনের যে জবাব আমরা দিয়েছি তা ছিল সীমিত। কিন্তু ভারত যদি সিন্ধু নদীর পানিকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে পাকিস্তান বছরের পর বছর নয়, বরং যুগ যুগ ধরে যুদ্ধ করবে। কারণ সিন্ধু নদীর পানি পাকিস্তানের 24 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। কাউকে এই পানি নিয়ে খেলতে দেওয়া হবে না। জেনারেল শরীফ বলেন, পাকিস্তান আর্মি একটি সম্পূর্ণ পেশাদার আর্মি। ভারত যখনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, আমরা তার উপযুক্ত জবাব দেই ভারতীয় আর্মির বিরুদ্ধে। তিনি বলেন, সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের হামলায় ভারতের 6টি যুদ্ধবিমান এবং একটি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সহ অনেক মূল্যবান অস্ত্র ধ্বংস হয়েছে। ভারতের সর্বশেষ ধ্বংস হওয়া যুদ্ধবিমান ছিল মিরেজ 2000। আমরা ভারতের বিরুদ্ধে আরও যুদ্ধবিমান ধ্বংস করতে পারতাম, কিন্তু আমরা সংযম অবলম্বন করেছি, ভারত এটা জানে। অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রোববার আফগানিস্তানে তালেবানদের প্রতি কঠোর হুঁশিয়ার করে বলেছেন, পূর্ব সীমান্তে আমাদের শত্রু এখন তার ক্ষতস্থান চাটছে। এরপর আমরা উপযুক্ত শিক্ষা দেব পশ্চিম সীমান্তে আমাদের শত্রুদের। খাজা আসিফ তার বাসভবনে রোববার সাংবাদিকদের বলেন, আমি মোদির কথার কোনো জবাব দিতে চাই না। মোদির কর্মকাণ্ডের জবাব এখন ভারতের লোকজনই বেশ ভালোভাবে দিচ্ছে। আমি তাদের চাইতে ভালো জবাব দিতে পারবো না মোদিকে। খাজা আসিফ বলেন, পাকিস্তান আজ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ একটি জাতি। সম্প্রতি খবর বের হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত মিলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে গোপন তৎপরতা চালাবে পাকিস্তানি তালেবানদের মাধ্যমে। এদিকে চীনের আমন্ত্রণে 3 দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ভারত পাকিস্তান যুদ্ধের পর ইসাক দারের চীন সফরকে বৃহত্তর এশিয়ার জন্য খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন সমর বিশ্লেষকরা। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসাক দারের সাথে পাকিস্তানের আরও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকবেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকে দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তাছাড়া চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এই সফরের মাধ্যমে চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। ভারত পাকিস্তান যুদ্ধে চীন ভারতের বিরুদ্ধে প্রকাশ্য সমর্থন দেয়। চীনের J-10 ফাইটার জেট, চীনা এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B এবং চীনা এয়ার টু এয়ার মিসাইল PL-15 ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পক্ষে অসামান্য ভূমিকা পালন করে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে চীনা অস্ত্রের অভাবনীয় সাফল্যের পাকিস্তানের প্রতি চীনের অস্ত্র সহায়তা আরও বৃদ্ধি পাবে। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে। আর এই লক্ষ্যেই মূলত চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। চীন এবং পাকিস্তান উভয়ের কমন শত্রু ভারত। ভারতকে মোকাবেলায় চীনের এখন অন্যতম মিত্র দেশ পাকিস্তান। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে গোটা পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রয়েছে চীনের তৈরি রেল এবং সড়ক যোগাযোগ। এই রেল এবং সড়ক যোগাযোগ সরাসরি যুক্ত চীনের ভূখণ্ডের সাথে। এই যোগাযোগ অবকাঠামোর মাধ্যমে চীনা পণ্য সরাসরি প্রবেশ করে পাকিস্তানে এবং চীন তাদের পণ্য পাকিস্তানের মধ্যে দিয়ে সরাসরি পৌঁছতে পারে গোয়াদর বন্দরের মাধ্যমে আরব সাগরে। চীনের বৈদেশিক বাণিজ্য মূলত সমুদ্রপথে। ভবিষ্যতে যদি ভারত কখনো মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, সেজন্য চীন পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগর পর্যন্ত তৈরি করেছে রেল ও সড়ক নেটওয়ার্ক। রোববার ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার ইউক্রেনের স্থানীয় সময় সকাল 8টা থেকে রাশিয়া 273টি ড্রোন হামলা চালায়।
ইউক্রেনের রাজধানী কিয়েভ, দিনিপ্রো এবং ডোনেস্ক অঞ্চলে এই হামলা পরিচালিত হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর সর্বশেষ গত 23 ফেব্রুয়ারি রাশিয়া 267টি ড্রোন হামলা চালায় ইউক্রেনে। এরপর গত রোববারে ড্রোন হামলা ছিল সবচেয়ে বড় হামলার ঘটনা। মস্কো জানায় শনিবার ভোররাত থেকে রোববার পর্যন্ত ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। তারই জবাবে রোববার এই হামলা চালালো রাশিয়া। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে কথা বলেন। তার একদিন আগে ঘটল রেকর্ড এই ড্রোন হামলার ঘটনা। এদিকে ইউক্রেনের শুক্রবার বিধ্বস্ত হয়েছে আরেকটি F-16 ফাইটার জেট। রোববার ইউক্রেন এই তথ্য স্বীকার করেছে, তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করেনি ইউক্রেন এয়ারফোর্স। ইউক্রেন এয়ারফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাকে উদ্ধার করা গেছে। এর আগে 2024 সালের অগাস্টে রাশিয়ার আক্রমণে প্রথম ধ্বংস হয় ইউক্রেনের একটি F-16 ফাইটার জেট। এরপর গত বছরে এপ্রিলে রাশিয়ার মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের দ্বিতীয় F-16 ফাইটার জেট। ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতলো আর কে হারলো এই নিয়ে যখন উভয় দেশে দাবি পাল্টা দাবি চলছে, তখন শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে সর্বশেষ 10ই মে যুদ্ধে পাকিস্তান জয়লাভ করেছে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের এই যুদ্ধ জয় দেশটিকে অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ আর শক্তিশালী করেছে। ভারতের মতে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের বিরুদ্ধে পাকিস্তানের জয়লাভের মাধ্যমে দেশটির নতুন আত্মমর্যাদা ও পরিচয় লাভ করেছে। এদিকে রোববার আল জাজিরা টেলিভিশনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভারতের গণমাধ্যমের উপর মোদী সরকারের কঠোর নিয়ন্ত্রণের বিষয়টি। এতে বলা হয়েছে ভারতের মূলধারার গণমাধ্যম এখন মোদী সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছে। ভারতের মূলধারার গণমাধ্যম তাদের স্বাধীনতা হারিয়ে সরকার বন্দনার যন্ত্রে পরিণত হওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ দেশটির জনগণ। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশটির অগণিত মানুষ যুদ্ধের খবর জানার জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের দ্বারস্থ হয়েছিল, কিন্তু তারা ভারতের শত শত টিভি চ্যানেলের মাধ্যমে যুদ্ধের কোনো সত্য ও সঠিক খবর জানতে পারেনি, বরং যা দেখেছে তা হলো মিথ্যা আর অব্যাহত উস্কানি। অনেকেই এগুলোকে কোনো খবর বলতে রাজি নন। আল জাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধে ভারতের শোচনীয় অবস্থার বিষয়ে CNN-এর একটি খবর প্রকাশ করেছিল দেশটির ব্যতিক্রমধর্মী সংবাদ মাধ্যম দি ওয়াইর, কিন্তু এরপর মোদী সরকার বন্ধ করে দেয় সংবাদ মাধ্যমটি। অবশেষে ওয়াইর যখন CNN-এর খবরটি ডিলিট করে দেয় তখন আবারও অনলাইন পোর্টালটি চালু করে সরকার। এর মাধ্যমে সরকার দেশের সব গণমাধ্যমকে বার্তা দিল সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু প্রকাশ করলে সবার পরিণতি হবে একই রকম। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের নিচে শনিবার দুর্ঘটনার শিকার হয়েছে মেক্সিকোর একটি রণতরী। এতে নিহত হয়েছে মেক্সিকোর 2 নৌসেনা। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেক্সিকোর একটি রণতরী শনিবার রাতে শুভেচ্ছা মহড়া পরিচালনা করে। এই সময় রণতরীটিতে ছিল 3টি বিশাল আলোকসজ্জিত মাস্তুল, যার উচ্চতা 171 ফিট। জাহাজটি ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় এর 3টি মাস্তুলই ভেঙে যায়। নিউ ইয়র্ক সিটির মেয়র অফিস থেকে জানানো হয়েছে জোয়ারের সময় ব্রিজের নিচ দিয়ে সর্বোচ্চ 127 ফুট উচ্চতর জাহাজ অতিক্রম করতে পারে, কিন্তু মেক্সিকো রণতরীটির মাস্তুলের উচ্চতা ছিল 171 ফুট। দুর্ঘটনার সময় জাহাজে 277 জন নাবিক ছিল। আরাকচি আমেরিকাকে কঠিন বার্তা দিলেন, তেহরান থামবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবাস্তব দাবি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ওয়াশিংটনের সাথে পরমাণু চুক্তি হোক বা না হোক, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না। যেন এক তেজোদ্দীপ্ত তীর ছুড়লেন তিনি, যার ফলা গিয়ে বিঁধল হোয়াইট হাউসের দরজায়। এই হুঙ্কার এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের এক বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায়। উইটকফ দম্ভের সুরে বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেবে না, যেন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের একক চাবিকাঠি তাদের হাতেই। আরাকচি অভিজ্ঞ খেলোয়াড়ের মতো ঠান্ডা গলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এই ধরনের কথা আলোচনার বাস্তবতার বাইরে। তার কণ্ঠ ছিল দৃঢ়, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি আরো যোগ করেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। ইরান যে পরমাণু বোমা তৈরির পথে হাঁটছে না তা প্রমাণ করতে তেহরান প্রস্তুত, এমন ইঙ্গিতও দিলেন আরাকচি। তবে একই সাথে তিনি কঠিন শর্ত জুড়ে দিলেন, আমেরিকার অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না। যেন তিনি বোঝাতে চাইলেন, ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং একটি শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র, যে তার নিজের নীতি ও ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে সক্ষম।
অন্যদিকে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনায় ট্রাম্প প্রশাসনের লাল রেখা হলেও তেহরানকে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। তার ভাষায়, আমাদের একটি খুব স্পষ্ট লাল রেখা আছে এবং তা হল সমৃদ্ধকরণ। আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার 1% অনুমোদন করতে পারি না। উইটকফের এই কঠোর মন্তব্য যেন আলোচনার পথ আরো কঠিন করে তুলল। তিনি আরো বলল, সবকিছু শুরু হয় এমন একটি চুক্তি দিয়ে যার মধ্যে সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত নয়, কারণ সমৃদ্ধকরণ অস্ত্র তৈরি করতে সক্ষম করে এবং আমরা এখানে বোমা আসতে দেব না। তার এই বক্তব্যে স্পষ্টতই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার গভীর উদ্বেগ ফুটে ওঠে। উইটকফের এই মন্তব্যের পর আরাকচি সামাজিক মাধ্যম এক্সে এর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি জনসম্মুখে আলোচনায় না যাওয়ার নীতি পুনর্ব্যক্ত করেন এবং মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বিবৃতির মধ্যকার পরস্পর বিরোধিতার সমালোচনা করেন। তার এই কৌশল যেন প্রতিপক্ষের দুর্বলতা ধরিয়ে দেওয়ার এক চতুর চাল। আরাকচি এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের দীর্ঘদিনের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, চুক্তি হোক বা না হোক, পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের কষ্টার্জিত এবং স্বদেশী অর্জন হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্যে জাতীয় গর্ব ও আত্মনির্ভরতার সুর স্পষ্ট। তিনি যেন বোঝাতে চাইলেন, এই প্রযুক্তি কারো দয়ায় পাওয়া নয়, বরং নিজেদের সক্ষমতার প্রমাণ। রবিবার আরাকচি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী দফা শীঘ্রই অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এও জানান যে এই বৈঠকের স্থান সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাবেন। উল্লেখ্য, 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA ভেস্তে যাওয়ার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় বসেছে। উভয় পক্ষই এই আলোচনাগুলোকে সাধারণভাবে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। তবে উইটকফের সাম্প্রতিক মন্তব্য সেই ইতিবাচকতাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। ইরানের এই দৃঢ় অবস্থান কোনো ফাঁকা আওয়াজ নয়। মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব এবং উন্নত সামরিক সক্ষমতা বিশ্বের অজানা নয়। সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আঞ্চলিক রাজনীতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের তৈরি করা অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইতিমধ্যেই শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তাদের বিজ্ঞানীরা এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি নিয়মিত প্রক্রিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের এই অগ্রগতি রুখতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামঠিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনী
বাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়। তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরে। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বত শ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বত শ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বত শ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে।
এছাড়াও তাদের কাছে 4000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব-3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল-2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে
ভারত ও পাকিস্তান। এরপর দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। এর মধ্যে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হামলায় বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম, ঘরছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। দৈনিকটি বলেছে, অপারেশন সিঁদুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর শত শত গ্রাম এখন ধ্বংসস্তূপ। গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা এসব এলাকা ঘুরে যা দেখেছেন, সেই ছবি মর্মান্তিক। জানা গেছে, সীমান্তবর্তী পুঞ্জ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শোচনীয় অবস্থা জম্মুর পুঞ্জ জেলার। পাকিস্তানি হামলায় এই জেলায় 14 জন নিহত হয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের পার্লামেন্ট সদস্য আজাজ জান জানান, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় একটি বাড়িও দাঁড়িয়ে নেই। ভারতীয় এই এমপি জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকার 40% নিজে ঘুরে দেখেছেন। এলাকাটি ভূকম্পন প্রবণ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাড়ির কাঠামোগুলো এতটাই ক্ষতিগ্রস্ত, যে কোনো মুহূর্তে একটি মৃদু কম্পনেই ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার ও এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তার আবেদন, বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। অনেকে ঘরে ফিরতে পারেননি এবং অদূর ভবিষ্যতে একটি ভূমিকম্প হলেই ভয়ঙ্কর বিপদে পড়বেন এলাকাবাসী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পুঞ্জে এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের কাছ থেকেও ক্ষতিপূরণের আশা করছে। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত এলাকার উরি ও কারনা অঞ্চলও। কারনায় 100টিরও বেশি এবং উরিতে 458টি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ন্যাশনাল কনফারেন্সের এমপি জাভেদ আহমেদের কথায়, সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ির জন্য 10 লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5 লাখ রুপি ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে। স্থানীয় তাংদার গ্রামের বাসিন্দা জাহিদ রাশিদ বলেন, গোলাবর্ষণ শুরু হওয়ায় আমরা বাংকারে আশ্রয় নিয়েছিলাম। শেলিং থামার পরে বাইরে এসে দেখি সব বাড়িঘর গুড়িয়ে গেছে। তার মতো অসংখ্য মানুষ এখন আত্মীয় বা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে পাকিস্তানের হামলায় এই বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি। তিনি জানান, দুর্গতদের আর্থিক সাহায্যের চেষ্টা করছে রাজ্য সরকার। তার কথায়, পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা শুরুতে লাগাতার হামলার কথা বললেও পাকিস্তানি হামলায় বিশাল ধ্বংসযজ্ঞের কারণে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় ভারত। প্রথম দিকে এই ক্ষয়ক্ষতির কথা লুকালেও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার মতো সামরিক সক্ষমতা ও কৌশল ভারতের নেই। পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করি সেই সময়টা যাতে না আসে। তবে সত্যি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতকে দশকের পর দশক ধরে পরিণতি ভোগ করতে হবে। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে। 24 কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না হুঁশিয়ারি দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী, যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশনা ও তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে ISPR প্রধান বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্র আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনো দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। সৌদি আরবে ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। রাজা হায়াত বলেন, পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলার সঙ্গে ইসরায়েল জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনো ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে পাকিস্তানের জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা জানি ইসরায়েল সরকার কিছু দেশের যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেষ্টা প্রতিহত করবে।
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট আবার চালু করার বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে কঠোরভাবে সতর্ক করে ইয়েমেন বলেছে, এ ধরনের যে কোনো পদক্ষেপ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জারি করা সতর্কতার লঙ্ঘন বলে বিবেচিত হবে। আল মাইদিনের সঙ্গে একান্ত আলাপকালে ইয়েমেনের উচ্চ পদস্থ এক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানবন্দরটির রুট আবার চালু করতে চাওয়া কোম্পানিগুলোর গন্তব্য পরিবর্তন করা উচিত এবং ইয়েমেনি সেনাবাহিনীর সতর্ক বার্তায় মনোযোগ দেওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী শুধু বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নয়, বরং পুরো ইসরায়েলের আকাশপথ অবরোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই সূত্রের ভাষ্য, বেন গুরিয়ন ও দখলদার বাহিনীর আকাশসীমায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেশ দৃঢ়তা ও তীব্রতার সঙ্গে নিয়মিতভাবে চলবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও জনগণ কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ বা হুমকিতে দমে যাবে না। চাপ দেওয়া কিংবা নিরুৎসাহিত করার কারণে তাদের সংকল্প আরও দৃঢ় হবে। আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে 151 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 69 জনই নিহত হয়েছেন উপত্যকার উত্তরাঞ্চলে। সেখানে দখলদার বাহিনী সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আল জাজিরা বলেছে, ইসরায়েলি অবরোধ ও টানা হামলার কারণে গাজার অধিকাংশ হাসপাতালই কার্যক্ষমতার বাইরে। রোববার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার কারণে অন্যতম বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতাল সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে তীব্র খাদ্য সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকা জুড়ে খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই চরম ঘাটতি দেখা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন কার্যত বন্ধ। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। তবে সেখানে হামাস নেতা ওসামা হামদান জানান, আলোচনায় এমন কিছু প্রস্তাব এসেছে যা তাদের জন্য অগ্রহণযোগ্য। অস্ত্র পরিত্যাগ এবং গাজা থেকে নির্বাসনের শর্তে রাজি নন তারা। এর আগে নেতানিয়াহু প্রশাসন বলেছে, যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজা থেকে চলে যেতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। রোববার তার দপ্তর এক বিবৃতিতে বলেছে, পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে জানিয়ে বলেছে, গত সপ্তাহে বাইডেনের পেশাবের সমস্যা বেড়ে যায়। তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটে নতুন একটি গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক হলেও চিকিৎসকরা জানান, হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না। এক দশকেরও বেশি সময় পর ইরানি হজ যাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে একটি সৌদি বিমান সংস্থা। এটি ইরান সৌদি আরবের উষ্ণ সম্পর্কের আরেকটি স্পষ্ট লঙ্ঘন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইরানি হজ যাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস এয়ারলাইন্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু করবে ফ্লাইনাস। এর ফলে এবার ইরান থেকে 35,000-এর বেশি হজ যাত্রী সৌদি আরব যেতে পারবেন। ফ্লাইনাস হলো সৌদি আরব ভিত্তিক একটি সাশ্রয়ী এয়ারলাইন্স। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে ইরানে তাদের ফ্লাইটগুলো বাণিজ্যিক নয়, শুধুমাত্র হজ যাত্রীদের জন্য নির্ধারিত। ইরান ও সৌদি আরব 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় একটি আকস্মিক চুক্তির মাধ্যমে 7 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। এরপর থেকে দেশ দুটির সম্পর্ক উন্নয়নে গতি আনে। কূটনৈতিক দূত বিনিময় করে, পররাষ্ট্রমন্ত্রীদের সফর হয় এবং নভেম্বরে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আয়োজিত আরব ইসলামিক সম্মেলনে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 2 দশকের মধ্যে প্রথমবার সৌদি সফর করেন। ডিসেম্বরে ইরান এয়ার মাশহাদ এবং সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করে। গত মাসে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আকস্মিকভাবে ইরান সফর করেন এবং বিরল এই সফরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। আজ এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।